ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মিলছে স্বাভাবিক সেবা। নিরাপত্তা নিশ্চিতে সেনা ও বিজিবি সদস্যরা অ্যাটেন্ডেন্ট পাস ছাড়া ঢুকতে পারছে না কেউ। যে রুমে যাইতে বলছে সেই রুমে যাব, যদি ডাক্তার বসে তাহলে যাব। আনছি বৃহস্পতিবারে, কিন্তু এরপর তো আর দেখা গেছে কোনো ডাক্তার টাক্তার নাই। ডাক্তার আসবে কিনা তাও জানি না। পানি ধীরগতিতে নামায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ, বাড়ছে রোগবালাই। ত্রিপুরায় বল্লামুখা খালের বাঁধ কেটে দেয়ায় ফেনীতে ভয়াবহ বন্যার কারণ। বানটা কাটিয়ে দিচ্ছে, এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে। আমরা এখানে ওদের বিলোনিয়া শহর ডুবে যাচ্ছিল, তো এই জন্য ওরা কি করছে, আসি এদিক থেকে দেখছে যাতে করে পানি বাংলাদেশে ঢুকছে। প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আন্দোলনের প্রতিরোধে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেন অকুতভয় নুসরাত। এখন দেশ করার লক্ষ্যে অবিচল। ভবিষ্যতে যাতে আমাদের দেশে আরও যদি কেউ কখনো ক্ষতি করার চেষ্টা করেন এবং আমরা সেই তখনও এই সেমভাবে আমরা হয়তো প্রতিবাদ করতে পারবো। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল প্রাঙ্গণে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা। জরুরি বিভাগেও দেয়া হচ্ছে সেবা। আইসিইউ সহ গুরুতর রোগীদেরও সেবা দিচ্ছেন চিকিৎসকরা। অ্যাটেন্ডেন্ট পাস ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মোতায়েন রয়েছে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার ডাক্তারদের মারধর ও হামলার প্রতিবাদে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। হুঁশিয়ারি দেন কমপ্লিট শাটডাউনে যাওয়ার। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকে হামলাকারীদের গ্রেফতার ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের শর্তে 24 ঘন্টার জন্য স্থগিত করা হয় কর্মবিরতি। গতকাল রাত 8টা থেকেই চালু হয় জরুরি বিভাগের কার্যক্রম। ওই যে রুমে যাইতে বলছে সেই রুমে যাব, যদি ডাক্তার বসে তাহলে যাব। আনছি বৃহস্পতিবারে, কিন্তু এরপর তো আর দেখা গেছে কোনো ডাক্তার টাক্তার নাই। শুধু ব্যান্ডেজ করে রাখছে, মাথা আঘাত পাইছিল, পা আঘাত পাইছিল। ডাক্তার আসবে কিনা তাও জানি না, ডাক্তার আসলে হয়তো দেখাবো। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, জরুরি বিভাগ তো পুরোপুরি চালু হয়েছে, সেক্ষেত্রে বহির্বিভাগ সচল করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এবং রোগীরা যারা আসছেন তারা সবাই কি স্বাভাবিকভাবে সেবা পাচ্ছেন কিনা জানাবেন। দেখুন, স্বাভাবিকভাবে সেবা পাচ্ছেন সেই কথা বলার সময় বোধহয় এখনও হয়নি, কারণ আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন বহির্বিভাগ চালু হয়েছে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত এসছে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত কিংবা ঘোষণা কোনোটিই আসলে এখন অবধি জানা যায়নি। বরং সবচেয়ে ভোগান্তিতে কারা পড়েছে? সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন তারা যাদের কিনা বিভিন্ন সময়ে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, শিডিউল নেওয়া ছিল বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে, যারা দেশের দূর অঞ্চল থেকে যারা এসেছেন। কারণ ঢাকা মেডিকেল তো আসলে এমন একটি হাসপাতাল যে বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসকদের কাছে সেবা নেওয়ার জন্য কিন্তু মানুষ এখানে বিভিন্ন সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এসে থাকেন বা আগে থেকে যোগাযোগ করে অনেকে আসার চেষ্টা করেন। কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আসলে সবগুলোই পিছিয়ে দেওয়া হয়েছে, যেটি বলা হচ্ছে যে আপনারা আরও 1 সপ্তাহ পরে আসুন। তার ফলে যেটি হচ্ছে যে যারা এই যে দূর দূরান্ত থেকে এসছেন তারা কিন্তু ব্যাপক রকমের ভোগান্তির মুখে পড়েছেন, কারণ অনেক অনেক গুরুতর রোগী রয়েছেন, আসলে অনেক গুরুতর অসুস্থ মানুষ রয়েছেন। হাসপাতাল যেহেতু এত স্পর্শকাতর একটি জায়গা, তবে জরুরি বিভাগের সবচেয়ে জরুরি অবস্থা যাদের, একেবারে গুরুতর অবস্থা যাদের, তাদের চিকিৎসা চলছে। তবে একটি বিষয় খুব দৃশ্যমান, সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। যে নিরাপত্তার বিষয়ে গতকাল থেকে বারবার করে বলা হচ্ছিল, আন্দোলনরত চিকিৎসক যারা ছিলেন তারা সেই ব্যাপারটি বারবার করে বলছিলেন যে নিরাপত্তা জোরদার করতে হবে। সেই নিরাপত্তার জোরদারের বিষয়টি আমরা আজকে প্রধান ফটকে আসা মাত্রই দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা কিন্তু এই যে জরুরি বিভাগ রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতে কিন্তু নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন। সোহার। তাজনুর, ধন্যবাদ আপনাকে ঢাকা মেডিকেল থেকে সবশেষ আপডেট দেওয়ার জন্য। বানের জল ধীরগতিতে নামায় কমছে না বন্যার কবলিত এলাকার দুর্ভোগ। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। দিন দিন বেড়েই চলেছে জ্বর, সর্দি, কাশি সহ পানিবাহিত নানা চর্মরোগের প্রকোপ।
ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন 26 জন। এখনও অনেকেরই দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকেও ধীর গতিতে নামছে বানের জল, তবে এখনও 11 লাখ মানুষ পানিবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। চলছে ঘুরে দাঁড়াবার চেষ্টা। নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। খাবার দাবার, শুকনো খাবার খেয়ে বাঁচতে আছি, পানির সংকট, গ্যাস বিদ্যুৎ সংকট। শুকনো খাবার খেয়ে কতক্ষণ বাঁচা যায় মানুষ? আমাকে ই করেন ডাইচল এইসব তো ভালো জিনিস দেন, আমরা যাতে খাই বাঁচতে পারি। স্যালাইন খাইও হইতেছে না, আবার বিসি বিসি গোটা গোটা হইতেছে বাচ্চাগুলো শরীরে এই পচা পানিতে। এই মুহূর্তে লক্ষ্মীপুরে বন্যার কি পরিস্থিতি সেটা জানতে যুক্ত হব সহকর্মী আনিস কবিরের সাথে। আনিস, জানাবেন যে কতটুকু উন্নতি হলো বন্যা পরিস্থিতির, বানাভাসীরা কি ঘরে ফিরতে আদৌ শুরু করেছে কিনা এবং আশ্রয় কেন্দ্রে কি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে কিনা জানতে পারলে জানান। সোহার, আসলে আমি একটি আশ্রয়কেন্দ্রে আছি বর্তমানে। আশ্রয়কেন্দ্রের অবস্থা যদি দেখানোর চেষ্টা করি, যে আশ্রয়কেন্দ্রের ভিতরে এবং মাঠের যে পানি রয়েছে এবং সড়কের পাশে যে পানি রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। বর্তমানে এখনো পর্যন্ত আশ্রয়কেন্দ্র থেকে মানুষ যাবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত। বাসায় যে যাবে তাদের সেই বিষয়টা এখনো কিন্তু অনিশ্চিত। কবে নাগাদ তারা যেতে পারে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে এদিকে লক্ষ্মীপুর জেলার যে আশ্রয়কেন্দ্রগুলো যে রয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো পর্যাপ্ত খাবার এবং দেখা গেছে ওষুধ সকল কিছু রয়েছে। তবে একটা দিকে তাদের সমস্যা হচ্ছে, তাদের এই যে রোগবালাই, বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে, সেদিকে তারা কিন্তু বিভিন্ন চিকিৎসকরা তারা কিন্তু সেদিকে খেয়াল রাখছেন। তবে দুর্গম এলাকায় এখন যেটি রয়েছে সেখানে কিন্তু এখনো খাবার এবং বিশুদ্ধ পানি কিন্তু ভীষণ সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতেও কিন্তু এই বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ার কারণে মানুষই বলছেন যে সেটা কিন্তু তারা এখনো মোটামুটি বিশুদ্ধ পানিগুলো তারা সরকারিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে তারা পাচ্ছেন। তবে লক্ষ্মীপুর জেলায় বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু কবে নাগাদ শেষ হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না, কারণ পানিগুলো একদম স্থির হয়ে বসে আছেন, পানিগুলো উঠে কোনোদিন যাচ্ছে না, নামতেছে না, যার কারণে মানুষের মধ্যে এখন আতঙ্কিত রয়েছেন যে পানিগুলো কবে নামবে। তারা তাদের বাসা বাড়ি গিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তারা সেই তাদের আগের মতো তারা সেই চলতে পারবে, চলাফেরা করতে পারবে, সেই দিকে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব পানিগুলো যেন নেমে যায়। নেমে গেলে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যেন পানিগুলো এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের মাধ্যমে যেন খালগুলো খনন করে দিয়ে এবং বাঁধগুলো ভেঙে দিলে তারা কিন্তু পানিগুলো নেমে যাবে, তাহলে তারা কিন্তু বানবাসীরা বাড়িতে ফিরতে পারবে। যে করে হোক পানি না কমা পর্যন্ত দুর্ভোগ কমবে না। ধন্যবাদ আপনাকে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 43টি ইউনিয়নের প্রায় সব কটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 26 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। কিন্তু কেন এমন ভয়াবহ বন্যা, এর কারণ অনুসন্ধান করেছে জোন টেলিভিশন। প্রাথমিকভাবে জানা গেছে পরশুরাম উপজেলার নিচকালিকাপুর গ্রামে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেয়াতেই এমন ভয়াবহ বন্যা। বাসমোড়ার এই পশ্চিম পাশে এখানে তারা কাটিয়েছে বানটা। দেখছেন আপনি? জি। কারা? এই ইন্ডিয়ার লোকেরা, বিছাপাড়া বানটা কাটিয়ে দিচ্ছে। এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে আমরা এখানে। পরশুরাম উপজেলার নিচকালিকাপুর গ্রামের বাসিন্দা 81 বছর বয়সী আক্কাস আলী জানাচ্ছিলেন ফেনীতে ভয়াবহ বন্যার কারণ। সম্প্রতি পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। নিজেদের শহর বাঁচাতে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় স্থানীয়রা। এতে তীব্র গতিতে পানি ঢুকতে থাকে পরশুরামের লোকালয়ে, বিধ্বস্ত হয় একের পর এক জনপদ। এমনটাই বলছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ওদের বিলোনিয়া শহর ডুবে যাচ্ছিল, তো এই জন্য ওরা কি করছে, আসি এদিক দিয়ে কেটেছে যাতে করে পানি বাংলাদেশে ঢুকতে। ওরা কাটে দেওয়ার কারণে পানিগুলো এদিক দিয়ে গিয়ে পশ্চিম দিকে চলে গেছে। পরশুরাম, ফুলগাজী, ফেনী, দাগনভূঞা, কুমিল্লা, লক্ষ্মীপুর সব জায়গায় একসাথে প্লাবিত হচ্ছে শুধু এই পানিগুলাই গিয়ে। এর আগে নিচকালিকাপুর সীমান্তের শূন্য রেখায় মুহুরী নদীর বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। ওরা প্রথমে আমাদেরকে ফাঁকা 5 রাউন্ড গুলি করে ভয়ভীতি দেখিয়ে আমাদের বাঁধটি কাটার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ব্যর্থ হয়ে ওরা ধাওয়া খেয়ে, বিজিবির এলাকাবাসীর ধাওয়া খেয়ে ওরা ওই পারে গিয়ে ওদের দেশের বাঁধটা কেটে দিয়েছে। গেল 20 আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখা খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। ভারতীয় অংশে খালের বাঁধ কেটে দেওয়ায় পানির প্রবাহে বাংলাদেশ অংশের পুরো চরটি নদীতে পরিণত হয়, যা এবারের বন্যার ভয়াবহতার কারণ বলছেন স্থানীয়রা। 1983 সালের বন্যার সময়ও এই বাঁধটি কেটে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেও জানান তারা। আরো একবার 83 সালেও তারা কাটা দিছিল,
ভারতের এখান দিয়ে কাটা দিছিল, তো এই পানি এদিকে হয়ে গেছে গো। এখানে যদি একটা বেড়িবাঁধ না হয় তাহলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অত্র এলাকার যতবার বন্যা হবে ততবারে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। বাঁধ কাটার বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার ভয়াবহতার কারণ খতিয়ে দেখার পরেই বিস্তারিত জানাতে চান কর্মকর্তারা। ওইখানে বিএসএফ কাটতে চাইছিল কিন্তু জনগণ বাধা দিছে, তারপর চলে গেছে। ইসকালিকাপুর 0 পয়েন্টে পানির কারণে ভাঙ্গা পড়ছে, এটা অনেক বড় হয়ে ভাঙ্গা পড়ছে, বুঝছেন, প্রায় 70-80 মিটার আর কি। উত্তর দিকে গেলে প্রায় 400-500 গজ গেলে ওই দিক দিয়ে বাংলাদেশের ভিতরে কোনো বাঁধ ছিল না, বাংলাদেশের ভিতরে বাঁধ না থাকার কারণে পানিটা বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু বেড়িবাঁধ নদীর ধারে, যেহেতু শুরুটা হয়েছে আমাদের মুহুরী নদী দিয়ে, এই বিশেষজ্ঞ যারা তারা আসতেছেন তারা দেখবেন, তারপরে তারা এটা ব্যাখ্যা দিবেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি মাত্র আপনার কাছে এই বিষয়টা শুনলাম, বস্তুনিষ্ঠভাবে শুনলাম। ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেওয়ার পর ঢলের পানি পরশুরাম উপজেলার নিচ কালিকাপুর, ফকিরের খিল, কালীকৃষ্ণনগর হয়ে সিলোনিয়া নদীতে পড়ে। এর ফলে অন্যান্য নদ নদীর পানিও বেড়ে যায়, প্লাবিত হয় ফেনীসহ পার্শ্ববর্তী এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত 1:15টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়। হাজী সেলিমের বিরুদ্ধে বংশাল ও নিউ মার্কেট সহ বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। দুপুর আজ নাগাদ যে কোনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানা গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে একটি হাসপাতালে আশ্রয় নেন তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় একই আদালতে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড শেষে জামিন আবেদন করা হয়। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার নির্দেশ দেন। এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে প্রায় 2 সপ্তাহ ধরে আন্দোলন করছেন ঝিনাইদহ আইএইচটিসির ছাত্রীরা। অভিযুক্ত কার্তিক গোলাপের অপসারণ চেয়ে দেয়া হয়েছে লিখিত অভিযোগ। প্রায় 12 বছর ধরে যৌন হয়রানি ও নির্যাতনের নানা অভিযোগ থাকলেও বহাল তবিয়তে থাকা এই শিক্ষককে নিয়ে উত্তপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন কার্তিক। বেশ কদিন ধরেই বিক্ষোভ চলছে ঝিনাইদহের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি আইএইচটিতে। এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীদের অভিযোগ, ডেন্টাল বিভাগের প্রধান কার্তিক গোপালের বিরুদ্ধে প্রায় 1 যুগ ধরে বিভিন্নভাবে হয়রানি ও যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থীরা। আমার সিনিয়র জুনিয়রের সবার সামনে আমার শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। আমার নিজস্ব ঘনিষ্ঠ বান্ধবী, যিনি নিজেও সনাতন ধর্মাবলম্বী, তাকে সে দফায় দফায় কুপ্রস্তাব দেয়। সে যখন রাজি হয় না এবং তাকে পার্সোনাল চেম্বারে যখন ডাকে, তখন যখন সে তার শ্লীলতাহানির চেষ্টা করে, তখন সে ঠাটায় তাকে একটা থাপ্পড় দেয়। 100 থেকে 150 জনের বেশি বোন স্টেটমেন্ট দিয়েছে তার এগেইনস্টে যৌন কেলেঙ্কারি। এটা খুবই দুশ্চরিত্র ব্যক্তির ক্ষেত্রেই করা সম্ভব। শিক্ষকের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। স্যারের বিরুদ্ধে যেগুলো অভিযোগ সম্পূর্ণ সত্য এবং 100% প্রমাণিত। এর প্রুফ আমাদের কাছে আছে, রেকর্ডিং আছে এবং ভিডিও আছে। আমাদের প্রশাসন কেন সময় নিচ্ছেন, বারবার আমাদের কেন হেনস্থা করতেছেন? কারণ যে অন্যায়কারী তার সঙ্গে কোনো আপোষ নাই। একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার মতো শিক্ষক আমাদের আইসিতে লাগবে না। দীর্ঘদিন ধরে লিখিত ও মৌখিক অভিযোগ দেয়া হলেও রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নেয়নি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আত্মগোপনে এই শিক্ষক। কর্তৃপক্ষের দাবি, পলাতক থাকায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। যে কোনো আপনার ইনভেস্টিগেশন করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়,
2012 সালে যাত্রা শুরু ঝিনাইদহ IHTর। এখানে 5টি বিভাগে লেখাপড়া করছে 350 জন ছাত্রছাত্রী। অভিযুক্তকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। পদত্যাগ করে অথবা আমরা কলেজ ঘেরাও করব, কাউকে কলেজ থেকে বের হতে দিব না। জারিন অর্নি, যমুনা নিউজ। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। প্রিজন ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছে একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সাহসিকতার অন্যতম এক প্রতিচ্ছবি। নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাতেই জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ করে তুলেছিলেন তার নাম নুসরাত জাহান টুম্পা। সাহসী নুসরাত যমুনা টেলিভিশনকে জানিয়েছেন সেদিনের ঘটনা। দেশ গড়ার কাজে এখনো অবিচল লক্ষ্যে ছুটে চলছেন তিনি। জুলাইয়ের শেষ দিন চলছিল ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের দেয়া কর্মসূচি মার্চ ফর জাস্টিস সফল করতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় সেই আন্দোলনে। হাইকোর্টে জড়ো হতেই পুলিশের অতর্কিত হামলা। দুপুর 12:30টার দিকে হাইকোর্ট এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থী নূর আলম হাসানকে পুলিশ ধরে নিয়ে যেতে চাইলে নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রতিরোধ করেন নুসরাত জাহান টুম্পা। এমনকি নূর আলমকে ভ্যানে তোলার পরও প্রিজন ভ্যানের সামনে বাধা হয়ে দাঁড়ান নুসরাত। বিক্ষুব্ধ তরুণী চিৎকার করে বলতে থাকেন, আমার উপর দিয়ে চালান। নুসরাতের সেই অদম্য সাহসিকতার গল্প দেশের সবারই জানা। জীবনটা হাতে নিয়েই দেশ সংস্কারে অকুতভয় নির্ভীক নুসরাত। পুলিশ ভাইয়ার কলারে ধরে বসেন পিছন থেকে। পরবর্তীতে আমি ভাইয়ার হাত ধরি যে আপনি তো নিতে পারেন না অন্যায়ভাবে। তো ওইখান থেকে যখন আমার হাত থেকে ছাড়াতে পারছিলেন না ভাইয়াকে, তো ওই পুলিশটা আমার হাতে আঘাত করেন। ফলে আমার হাতটা ছুটে যায় এবং ভাইয়াকে নিয়ে ওরা সামনের দিকে চলে যায়। ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে আসে যে আমাকে গাড়ির সামনে যে দাঁড়াতে হবে। গাড়ি ছেড়ে দিচ্ছিলেন ভাইয়াকে, আর ওই সময় আমার গাড়ির সামনে যে দাঁড়ানো। নুসরাতের এমন সাহসিকতায় বিস্মিত সেই সময় আটক হওয়া শিক্ষার্থী নূর আলমও বলেন, নুসরাতের মতো এমন শিক্ষার্থীদের জন্যই বাংলাদেশ দেখেছে নতুন সূর্য। আমি নিজেই ওর সাহস দেখে আমি হতবাক যে সে কি করছে এগুলো। তখন আমার রীতিমতো তাকে নিয়ে ভয় হচ্ছিল যে তার গায়ে যদি আঘাত করে, তার যেই কর্মকাণ্ড তখন সেটা আমার মনে হয় না শুধুমাত্র আমাকে অবাক করেছে, সারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরেও যারা দেখেছে তাদেরকে অবাক করেছে। এই আন্দোলনে যদি নুসরাতের মতো মেয়েরা না থাকতো তাহলে আমার মনে হয় না এই আন্দোলন এতটা বেগ পেত। এই বিশেষ ঘটনার পর দেশ জুড়ে দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে ফুটে ওঠে নুসরাতের সেই সাহসিকতার গল্প। এমন ভালোবাসা আর সম্মানে আপ্লুত দুজনেই। সবাই যেরকম সম্মান ভালোবাসা দিচ্ছে, এগুলো আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে, যাতে আমাদের দেশে আরও যদি কেউ কখনো ক্ষতি করার চেষ্টা করেন এবং আমরা তখনও এই সেমভাবে আমরা প্রতিবাদ করতে পারবো। আমাদের পরিবার রীতিমতো সারাদিন চিন্তায় থাকতো, আমার বোন, আমার আপু। তো শেষমেশ তাদেরকে এটাই বুঝ দিলাম যে তোমাদের ঘরে বাঘ জন্ম নিয়েছে, এটার দোষ তোমাদেরই নিতে হবে, এটার দায় তোমাদের নিতে হবে। সাম্প্রতিক বন্যা মোকাবেলায়ও কার্যকরী ভূমিকা রাখছেন নুসরাত আর নূর আলম। স্বপ্ন দেখেন বৈষম্যহীন বাংলাদেশের, যা নিশ্চিতে নিজেদের সবটুকু দিয়ে পালন করে যেতে চান কর্তব্য, দায়িত্ব। যেখানে সাধারণ মানুষ তাদের নিজের অধিকার, নিজের কথাটুকু বলতে পারবে, নিজের দেশটাকে নিজের দেশের মতো করেই চলাফেরা করতে পারবে, নিজের অধিকারগুলো বুঝে নিতে পারবে, ওইরকম একটা দেশ চাই। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে থাকে, এই বাংলাদেশের যে মানুষগুলো আজ কষ্টে দিন কাটাচ্ছে, যে মানুষগুলো বন্যার পানিতে ভেসে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা, সবার সাহায্য ঢেলে দিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নাটোরে 11 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও 2টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার মারফাত হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার রাতে শহরের স্টেশন মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে উদ্ধারকৃত অস্ত্রটির লাইসেন্সধারী মালিক ঠিকাদার আশফাকুল ইসলাম। পুলিশ সুপারের দাবি, পর্যালোচনায় জানা গেছে এই অস্ত্র দিয়েই 5 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা চালিয়েছিলেন আশফাকুল। পরে পিস্তলটি হারিয়ে গেছে বলে 14 আগস্ট সদর থানায় একটি জিডি করে আত্মগোপনে চলে যান তিনি। এবার টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। অন্তত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তেলেঙ্গানায় 15 ও অন্ধ্রপ্রদেশে 12 জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য দুটিতে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোন কোন জায়গায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা?
কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে রেল প্রশাসন। তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ, নিজামাবাদ সহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হায়দ্রাবাদে সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ফোন আলাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিয়েছেন জরুরি সহায়তার আশ্বাস। রাশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হেলিকপ্টারটি ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে 17 আরোহীর মরদেহ। বাকি 5 জনের সন্ধানে এখনও চলছে অভিযান। ভারী কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে তৎপরতা। দুর্ঘটনার একদিন পর রোববার সকালে কামচটকার পাহাড়ি এলাকায় খুঁজে পাওয়া যায় MI-8 মডেলের হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ। বিধ্বস্তের কারণ জানা যায়নি এখনো। শনিবার আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা নিকোলাভের উদ্দেশ্যে যাচ্ছিল সোভিয়েত আমলে তৈরি উড়োযানটি। হঠাৎ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় রাডার থেকে। সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত কামচটকায় প্রায় সারা বছরই থাকে চরমভাবাপন্ন আবহাওয়া। এর আগেও বেশ কয়েকবার বড় ধরনের বিমান দুর্ঘটনা হয়েছে অঞ্চলটিতে। 3 বছর আগে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 8 জনের মৃত্যু হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।